বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের দুই ধাপ অবনতি হয়েছে। 2022-23 অর্থ বছরে ব্যবসায়িক পরিবেশের স্কোর ছিল 60.95 পয়েন্ট, আর 2023-24 তা কমে হয়েছে 58.75। ব্যবসায়ীদের নিয়ে করা এক জরিপে উঠে এসেছে এই তথ্য। এমন অবনতি হতাশাজনক জানিয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে কারণ বিশ্লেষণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সেই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সরাসরি অর্থ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ কে আব্দুল মোমেন এমপি। আপনাকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, যেখানে আসলে বলা হচ্ছে যে ব্যবসায়িক যে পরিবেশ তার অবনতি হয়েছে। আমাদের নিজস্ব একটি জরিপেই এই তথ্যটি উঠে এসেছে এবং এটার কারণ বিশ্লেষণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আপনার কাছে কি মনে হয় এই পরিবেশের অবনতির কারণের মূল কারণগুলো কি কি হতে পারে? দেখেন, আমাদের কত দূর 4-5 বছর আগে আমরা অনেক আশায় ছিলাম এবং একাধিক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল, কিন্তু গত বছরগুলোতে দেখছি দিনে দিনে খারাপ হচ্ছে। সুতরাং এই যে তথ্য বের হয়েছে এটা আমার মনে হয় সঠিক, কারণ বিনিয়োগের পরিবেশটা অনেক এখন কঠিন অবস্থায়। বিশেষ করে যারা ব্যক্তি মালিকানায় বিনিয়োগ করে ওদের হয়রানির শেষ নাই, প্রতি পদে পদে। শুধু জমি না, তারপরে যদি এস্টাবলিশমেন্ট তৈরি করেন, আমাদের দুর্নীতিপরায়ণ সরকারি কর্মচারী ওদের একেবারে জীবনটা অতিষ্ঠ করে ফেলেন। এমনকি তারা তাদের বলেন, বিদেশি ব্যবসায়ীদের বলেন যে আপনি বাংলাদেশি ট্রেডিশন না জানলে এখানে আপনার ব্যবসা করার দরকার নাই, আপনি বিদেশে চলে যান। বিদেশে আমরা হাতে পায়ে ধরে লোকরে আনতেছি দেশে, কারণ দেশে ব্যবসার যথেষ্ট সম্ভাবনা আছে। কিন্তু আনফর্চুনেটলি আসার পরে, যেমন গত বছর আমার 7 জন বিদেশি আপনার ইনভেস্টর ঢাকা শহরে আসলো, আসার পরে তার জেল নন অ্যাভেলেবল জেলে পাঠিয়ে দিলেন কয়েকদিন। একেবারে দুরভিসন্ধমূলক। আমার এক ব্যবসায়ী সিলেট এলাকা, আমি সিলেটের, আমি যেহেতু জনপ্রতিনিধি, আমাকে তারা তাদের অভিযোগ বলে সেইখানে সে ঘুষ দেয় না বলে তাকে হয়রানি শেষ না। সে 3-3টে ইনভেস্টমেন্ট করেছে এবং বড় ইনভেস্টমেন্ট করেছে, কিন্তু তাকে বলছে তুমি আপনি আপনার টাকা নিয়ে বিদেশে চলে যান, বাংলাদেশে করতে হলে আমার। দেখেন, আমার ইজ অফ ডুইং বিজনেস আমি 168তম, এইটার উন্নতি আর করতে পারতেছি না। আমার জমির সমস্যা যেটা, আর ইদানিং আমার ব্যাংকিং এর সমস্যা, একটা আস্থার অভাব হচ্ছে। এই ব্যাপারে সরকার শক্ত হাতে অবস্থান নেওয়া দরকার বলে আমি মনে করি। তাহলে, কারণ আমাদের সম্ভাবনার শেষ নাই। 170 মিলিয়ন লোকের দেশ, আমরা নবম বৃহত্তম মার্কেট। সুতরাং অনেকে বিনিয়োগ করতে আসে, কিন্তু দীর্ঘসূত্রিতা আর আমলাতন্ত্রের জটিলতায় আমার অ্যাডভাইজার সালমান এফ রহমান সাহেব অনেক কষ্ট করে 176 থেকে 168 আপনার র্যাঙ্কিং এ এনেছেন, বাট এরপরে জানি আর কোনো উন্নতি হচ্ছে না। তা আমার মনে হয় এটা আমাদের, উনি যেটা বলেছেন এই প্রতিবেদনে দেখলাম, যে এটা ইনভেস্টিগেট করতে হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রে ডক্টর আব্দুল মোমেন, জি, আপনি একজন যিনি বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা আছেন প্রধানমন্ত্রী, তিনি কিন্তু বলেছেন যে ইনভেস্টিগেশন করতে হবে। আবার আপনি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তাই আপনি অনেক খানিকটা জানেন। আপনি আবার অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সেই সূত্রেও আপনার অনেক কিছু জানা। আপনি কিন্তু অনেকগুলো কারণ মোটা দাগে এর মধ্যে বলে ফেলেছেন, যে দুর্নীতি, আস্থার অভাব ব্যাংকিং খাতে, সেই সঙ্গে বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোর মধ্যে সমন্বয়হীনতা। এগুলো কিন্তু আর এখন নতুন করে উদ্ঘাটন করবার কিছু নেই, জরিপ করে বের করবার কিছু নেই। এটি মোটা দাগে কম বেশি সাধারণ মানুষ থেকে শুরু করে এক্সপার্টিস সবাই জানে সমস্যার সমাধান কেন হচ্ছে না। আপনি বলছিলেন যে মন্ত্রণালয় থেকে পরিকল্পনাও নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়ন কেন হয় না? সমন্বিত উদ্যোগ নাই, এক একজন এক একটা সরকার। আমার অর্থ মন্ত্রণালয় একটা সরকার, বাংলাদেশ ব্যাংক একটা সরকার, আমার এনবিআর একটা সরকার, আর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আপনার বিভিন্ন লোকে হাতে পায়ে ধরে নিয়ে আসেন। আমার বিনিয়োগ বোর্ড, তারা অনেক কষ্ট করে হাতে পায়ে, আমার বেসিক বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ অনেক ভালো ভালো কথা করে নিয়ে আসেন। আসার পরে আমরা কিন্তু ইনভেস্টর যারা আসলো তাদের শুধু ঘুরাইতে থাকি। তারা যদি কোথাও সামান্য দুর্বলতা থাকে, দুর্বলতা দূর করার পরিবর্তে আমরা একেবারে তারা আপনার 12টা বাজায় দিই। তো এই পরিস্থিতির উন্নতির জন্য মাইন্ডসেটের প্রয়োজন। আর দ্বিতীয়ত, যারা এইসব অপকর্ম করে
তাদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে, কিংবা তাদের চাকরিচ্যুত করতে হবে। এই যদি করা যায়, চাকরিচ্যুত করা যায়, তাদের দুর্নীতির মাধ্যমে যে সম্পত্তি নিলামে বিক্রি করে দেওয়া যায়, তাহলে কিন্তু আমার মনে হয় অবস্থার অনেক উন্নতি হবে। এখানে আমাদের শক্ত অবস্থান, জিরো টলারেন্স নিতে হবে, এবং এটা নিলে পরে আমার মনে হয় যে আমাদের এই আস্থার সংকটটা দূর হবে। জি, আপনি বলছিলেন যে এক একটা ডিপার্টমেন্ট বা এক একটা মন্ত্রণালয় বা এক একটা সংস্থায় নিজে এক একটা সরকার, আবার এদিকে আমরা দেখছি সরকারের, বর্তমান সরকারেরও ধারাবাহিকতা আছে। এমন তো না যে 5 বছর এই সরকার ছিল, পরবর্তীতে অন্য সরকার এসে যেই পরিকল্পনাগুলো আপনারা নিয়েছেন বা অন্যরা নিয়েছে সেগুলোর একটা ধারাবাহিকতা নষ্ট হয়ে গেছে। সরকারের ধারাবাহিকতা আছে, বিনিয়োগের পরিবেশের বা উন্নয়নের ধারাবাহিকতা সেই অর্থে নেই কেন? দেখেন, শুনেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি আমার নিজের এলাকার কথাই বলতে পারি, আমার এলাকায় বহুগুলো প্রজেক্ট মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন, একজন না, অনেক দিন ধরে। আমার এয়ারপোর্ট বলেন, আমার রেলওয়ে বলেন, আমার 6 লেন বলেন, আমার নদীর খননের কথা বলেন, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে কাজের ক্ষেত্রে দীর্ঘাসক্তিতা কোনো না কোনো একজন অফিসার ফেলে রেখেছে। কি, আপনার রাস্তা হচ্ছে নাকি আপনার ওই অধিগ্রহণ হয়নি, কেন হয় নাই? সেখানে অধিগ্রহণের লোক আছে কয়েক বছর ধরে নাই, কিন্তু যেখানে ওনারা চার্জে আছেন সেই লোকগুলোকে আবার সেখানে নিয়োগ দেন না, কিংবা হুকুম দেন না। প্রত্যেকটা ক্ষেত্রে একটা না একটা জঞ্জাল, এবং এইটার আন্তরিকতার অভাব। সরকারি কর্মচারীরা মনে করে তার সময়সীমা শেষ হয়ে গেলেই তার শেষ। আর দ্বিতীয়ত, রাজনীতিবিদ যারা ওইসব এলাকায় থাকেন, তাদের কিন্তু উন্নয়নের কোনো বিষয়ে সম্পৃক্ত করা হয়। তারা জানি আপনার একটা বিদেশি লোক, মাঝে মধ্যে তাদের কালে বদ্ধে ডাকবেন, কিন্তু উন্নয়নের কি কি কাজ কোথায় আটকছে স্থানীয় লোকদের বললে তারা দেখেন হেল্প আউট। তারা তখন তদবির করে, কারণ তাদের আন্তরিকতা আছে, তাদের এলাকায় সে উন্নয়ন চায়। কিন্তু আমার যে সরকারি কর্মচারী ওখানে নিয়োজিত আছেন, তারা কখনো রাজনীতিবিদরে এইসবের কাজে সম্পৃক্ত। একটু আপনার এলাকার সূত্র ধরেই বলি, আপনি নিজেও যথেষ্ট অভিজ্ঞতার। জি, ডক্টর আব্দুল মোমেন, জি, আপনি বলছিলেন যে আপনি ওই এলাকার জনপ্রতিনিধি আছেন এবং আপনাদের পরিবারেই রাজনৈতিকভাবে সম্পৃক্ত আছে এবং আপনি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে ছিলেন। সব মিলিয়ে আপনার ওখানকার জানাশোনা অনেক বেশি, এবং কোন লোকটার কারণে বা কোন আমলাটার কারণে আপনার এলাকার বিনিয়োগ বা উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে সেটি অনেকটাই আপনার জানা। তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা বা অভিযোগ জনপ্রতিনিধি হিসেবে নেওয়ার চিন্তা ভাবনা করেছেন? আমরা অভিযোগ করেছি, সম্প্রতি আমি একজনের বিরুদ্ধে, কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছি, এবং আমার এলাকার একটি ইনভেস্টর, তার যে দুর্গতি, সেই দুর্গতিটা আমাকে জানিয়েছে, সেই প্রেক্ষিতে আমি অভিযোগ করেছি। তো এই ধরনের প্রায় ক্ষেত্রে হচ্ছে। আর যেটা আমি বলি, সরকারি কর্মচারীরা নিজে নিজে প্রজেক্ট করেন, পরিকল্পনা করেন, কিন্তু স্থানীয় লোককে কেন জানি দূরে রাখেন। আমার মনে হয় এখন একটা প্রয়োজন যে প্রত্যেকটি ক্ষেত্রে তাদের আপনার কি সহযোগী হিসাবে সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়া দরকার। এবং এই অর্থ মন্ত্রণালয় বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির যেহেতু আপনি একজন সদস্য, এর মধ্য দিয়ে সরকার এখন আবার নতুনভাবে ক্ষমতা 5 বছরের জন্য পরবর্তী নিয়েছে, এই কমিটির আসলে শক্ত অবস্থান আমরা সামনের দিনে দেখতে পাবো কিনা? আমরা এখানে আলোচনা করেছি নতুন কিভাবে আমাদের রেমিটেন্স বাড়ানো হয়। আমরা কয়েকটা প্রস্তাব দিয়েছি। একটি প্রস্তাব দিয়েছি যে সাধারণ গরিব লোকরা রেমিটেন্স পাঠায়, তারা রেমিটেন্স যোদ্ধা। তা আমরা যখন সিআইপি করি, বড় লোকরা শুধু সুযোগ নেয়, কিন্তু এই সাধারণ রেমিটেন্স যারা যোদ্ধা, তারা অত সুযোগ পায় না। এই জন্য আমরা স্মার্ট কার্ড তৈরির জন্য আমরা সুপারিশ করেছি, এবং স্মার্ট কার্ডটা যে রেমিটেন্স যোদ্ধার পরিবারের কাছে দেওয়া হবে। সে হাসপাতালে গেলে, ব্যাংকে গেলে, সরকারি দপ্তরে গেলে, এয়ারপোর্টে লাইন ধরলে তাকে জানি বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়, এবং এই কন্টিনিউয়াস তার যে রেমিটেন্স পাঠালে পয়েন্ট অ্যাড হবে। আমরা এটা প্রস্তাব করছি, কারণ আমরা টাকা পয়সা বেশি দিয়ে পারবো না, প্রণোদনা বাড়ায় পারবো না, প্রাইভেট সেক্টরের সাথে কম্পিট। আমরা এই জন্য নন ফিনান্সিয়াল কয়েকটা প্রস্তাব দিয়েছি। আমি আশা করি ফাইন্যান্স মিনিস্টার গ্রহণ করবেন। তাহলে আমাদের এই একটি কথা বললাম যে রেমিটেন্স বাড়ানোর জন্য কি কি আমরা, তাছাড়া ব্যাংকের ক্ষেত্রে আস্থার অভাব। মানুষের এখন ব্যাংকে টাকা রাখে না, ভয় পায়। আমাকে একজন বলেছে তার টাকা, সে অনেক টাকা রেখেছে, কিন্তু ছোট্ট একটা চেক ডিজনার হয়ে গেছে। এই ক্ষেত্রে আমার বাংলাদেশ ব্যাংক আস্থার সংকট, যেটি আপনি বলছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিনিয়োগের ক্ষেত্রে তো আস্থা না থাকায় শুনে বিদেশে পাচার করে ওখানে ডিপোজিট করে, দেশে ভয় পায়। এই ভয়টা দূর করতে হবে। একদম যথার্থই বলেছেন। জি, অনেক অনেক ধন্যবাদ ডক্টর এ কে আব্দুল মোমেন, আমাদের সঙ্গে যুক্ত হয়ে অনেকগুলো বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন। অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আপনাকে।